আসসালামু আলাইকুম ভাইয়া। প্রাপ্তি তাড়াতাড়ি সালাম দিয়ে দিল, কারণ এর আগেও ফারিস তাকে এই নিয়ে কথা শুনিয়েছিল। বলেছিল সে নাকি ম্যানার্স জানে না। প্রাপ্তির সালাম দেওয়ায় ফারিস ইতস্তত কাটিয়ে প্রাপ্তির দিকে এক পলক তাকালো, গলা ঝেড়ে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। ফারিস প্রাপ্তির দিকে পুনরায় তাকাতেই দেখল প্রাপ্তির পরনে বোরখা আর হেজাব। চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করল, কোথায় গিয়েছিলি? কোচিং এ। তাহলে তো দেরি হলো কেন আসতে? কোচিং বিকেলে, তাই বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। কাল থেকে সকালে শিফটে চলে যাবি, বিকেলে ক্লাস করার দরকার নেই। আর বোরকা হিজাবের সাথে নেকাব পরার অভ্যেসটা করে নিস। এরপর থেকে যেন নেকাব ছাড়া তোকে বের হতে না দেখি। প্রাপ্তি দাঁড়িয়ে সমানে মাথা নাড়ছে, ভয়ে তার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। প্রাপ্তি নিকাব সবসময় পরেই যায়, শুধু আজ সর্দি লাগায় শ্বাস টানতে একটু অসুবিধে হওয়ায় আনিশার জোড়াজড়িতে সিএনজিতে উঠে খুলে রেখেছিল। প্রাপ্তিকে সামনে মাথা নাড়াতে দেখে ফের ফারিস মুখ খুলল। মুখে কথা নেই নাকি বেয়াদব? সমানে মাথা নাড়ছিস কেন? জি ভাইয়া, আপনি যা বলেছেন সব মনে থাকবে। ওকে, গুড। ফারিস চলে যাচ্ছিল, ফের পেছন ঘুরে তাকিয়ে প্রাপ্তিকে দেখে নিয়ে বলল, আর শোন, অবশ্যই ছেলেদের থেকে দূরে থাকবি। কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নিস। কোনো কিছু আমার কানে আসলে কিন্তু তোর আর নিস্তার মিলবে না, তাই আগেই বলে দিলাম। প্রাপ্তি কাঁপা কাঁপা ঠোঁটে উত্তর দিল। আচ্ছা, মনে থাকবে। ফারিস দ্রুত বাসা থেকে বেরিয়ে গেল। কিশোরগঞ্জে সে এসেছিল তার মেডিকেল টিমের সাথে, গরিব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে। সবাই হোটেলে উঠলেও ফারিস নিজের দাদুর বাড়িতে চলে এসেছিল। এখন আবার টিমের সকল মেম্বারদের নিয়ে একটা মিটিং করতে বেরিয়ে গিয়েছে। 3 দিন ধরে ফারিসের একটু ফুলস্রোত মিলছে না। কিশোরগঞ্জে এসেছে থেকেই ফারিস তার মেডিকেল টিম নিয়ে এখানে ওখানে ছুটে অসহায় গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছে। অনেক গ্রামে গিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করছে। 3 দিন কর্মব্যস্ততায় সময় পার করে ফারিসের আজ তার একটু ফুলস্রোত মিলেছে। ফারিস নিজের কাজ শেষ করে ঢাকায় ফিরে যেতে চেয়েছিল, কিন্তু দাদা দাদির জোড়াজুড়িতে সে পারেনি। মেডিকেল টিমের সব মেম্বাররা চলে গিয়েছে, ফারিস বাদে আরও 2জন রয়ে গিয়েছে। দুজনই ফারিসের ক্লাস ফ্রেন্ড। একজন ছেলে যার নাম ইফতি আহমেদ, আরেকজন মেয়ে যার নাম শিশির বিন্দু। দুজনেই ফারিসের স্কুল সময়কার ফ্রেন্ড, আর একসাথে ঢাকা মেডিকেলে পড়েছিল। যদিও তারা অন্য বিভাগের ডাক্তার, আর এখন 3জনই ঢাকা মেডিকেলে চাকরি করছেন। শিশিরের বিয়ে হয়েছে 4 বছর হলো। তার একটা মেয়ে, বাবুও আছে, যাকে সাথে করে এখানে নিয়ে এসেছিল শিশির। ইফতি এখনও বিয়ে করেনি। ফারিসের কোলে শিশিরের মেয়ে কুয়াশা। কুয়াশা 3 বছরের হলেও সে একদম পাকনি বুড়ি। ফারিস ঢাকায় থাকলে মাঝে মাঝে এই পিচ্চির সাথে হসপিটালে তার দেখা হয়, সেই সুবাদেই তার মধ্যে এত ভাব। ফারিস কুয়াশার কথাবার্তা শুনলে একজনের কথার সাথে বেশ মিল পায়। মনে পড়ে যায় নিজের কৈশোরের বিভিন্ন স্মৃতি, প্রাপ্তির দুরন্তপনার কথা। ফারিস না করলেও প্রাপ্তি তার পিছু পিছু কিভাবে ঘুরত, সেসব মনে করে ফারিস মাঝে মাঝে একা একা হেসে ফেলে। ফারিস ভয় দেখালো, পরক্ষণেই ভাইয়া ভাইয়া বলে ছুটে আসতো, কিন্তু এখন আর আসে না। এখন ফারিসের থেকে যেন পালাতে পারলেই বাঁচে প্রাপ্তি। ইফতি, শিশির আর কুয়াশাকে ফারিস তার দাদু বাড়ি দেখাবে বলে নিয়ে এসেছে। দরজার ডোরবেলের শব্দে প্রাপ্তির মাথা ভালো করে ওড়না টেনে গায়ে জড়িয়ে নিয়ে তারপর প্রাপ্তি দরজা খুলে দিতেই ফারিসকে একটা ছোট বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রাপ্তি হা হয়ে ফারিসকে আর বাচ্চাটাকে দেখে যাচ্ছে। তার মনে অনেক উল্টাপাল্টা চিন্তা আসছে। প্রাপ্তি পেছনে উকি দিয়ে একজন সুন্দরী মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। প্রাপ্তি মনে মনে বিভিন্ন ভুলভাল চিন্তা করে ফেলেছে এতক্ষণে। প্রাপ্তি মনে মনে বলল, আচ্ছা, এই ব্যাপার। এই জন্যেই বুঝি এবার বিয়ের নাম শুনতে পারতো না, তলে তলে এত দূর একদম বউ বাচ্চা নিয়ে হাজির। হায় রে দুনিয়ায়, খালি আমিই পিছিয়ে গেলাম রে। তোর উল্টাপাল্টা চিন্তা শেষ হয়েছে? হয়ে থাকলে সরে বা সামনে থেকে। ভেতরে যাবো, সরে দাঁড়া। প্রাপ্তি ফারিসের কথায় লজ্জা পেয়ে গেল। আমতা আমতা করে প্রাপ্তি দরজার এক সাইডে এসে দাঁড়ালো। ফারিস যথেষ্ট জায়গা থাকার পরেও প্রাপ্তির কাঁধ ঘেঁষে কুয়াশাকে কোলে নিয়ে ভেতরে ঢুকলো। ফারিস প্রবেশ করতেই শিশির ঢুকলো। শিশিরের পরপরই আরও একজনকে দরজা দিয়ে আসতে দেখল প্রাপ্তি। প্রাপ্তি ইফতিকে দেখে দরজা ছেড়ে দিয়ে ভেতরে চলে এলো। ইফতি জরুরি ফোন কল আসায় বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। বিদায় তখন ফারিসদের সাথে দরজার সামনে ছিল না। প্রাপ্তি মনে মনে ছি ছি করছে, সে কি না কি ভেবেছিল।
আর চালাক ডাক্তার মহাশয়ও তার উল্টাপাল্টা ভাবনাটা নিশ্চিত ধরে ফেলেছে। এখন তাকে একা পেলেই কথা শোনাবে। তোকে কি আর সাথে কবিট বলি? প্রাপ্তি মনে মনে কথাটা শেষ করে উঠতে পারল না, তার আগেই ফারিস তাকে ডাক দিল। গবেটের মতো দাঁড়িয়ে না থেকে সবাইকে ডেকে আন। ফারিসের কথা শুনে প্রাপ্তি ফারিসের আড়ালে মুখ বাঁকালো, তারপর সবাইকে ডেকে নিয়ে এলো। দাদা ভাই, দাদুমণি, ওরা আমার ফ্রেন্ড, আমাদের বাড়িতে বেড়াতে নিয়ে এসেছে। ফারিস এক এক করে সবার পরিচয় দিল। পারভিন ইফতি ছেলেটাকে গেস্ট রুম দেখিয়ে দিলেন, আর প্রাপ্তিকে বললেন শিশিরকে নিজের রুমে নিয়ে যেতে। শিশির কুয়াশাকে ফারিসের কোল থেকে নিয়ে প্রাপ্তির সাথে উপরে চলে গেল। ফারিসও নিজের রুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে প্রাপ্তি আর কুয়াশার মধ্যে অনেক ভাব জমে গেল। প্রাপ্তি একটা বিশেষ গুণ, সে সহজেই বাচ্চাদের সাথে মিশে যেতে পারে। শিশিরেরও প্রাপ্তিকে অনেক পছন্দ হয়েছে। ঠান্ডা, শান্তশিষ্ট, স্বল্পভাষী হলেও প্রাপ্তি যথেষ্ট বিনয়ী, এটা যে কেউ বলতে বাধ্য। দুপুরের খাবার টেবিলে অনেক পদের খাবার সাজিয়ে রাখা হয়েছে। সবাই নিচে নেমে তৃপ্তি সহকারে খাবার শেষ করলো। শিশির আর ইফতি পারভিনের হাতের রান্নায় অনেক প্রশংসা করলো। বিকেলের দিকে রোদ পড়ে যাওয়ায় প্রাপ্তি কুয়াশাকে কোলে নিয়ে বাগানে গেল। ফারিসদের দাদুবাড়ি গ্রামে হলেও এটি আধুনিকভাবে তৈরি করা দোতলা বাড়ি। ফারিস নিজের বেলকনিতে বসে ফোন ঘাঁটছিল, তখনই প্রাপ্তি আর কুয়াশার হাসির ঝংকারে বাগানের দিকে তাকাতেই একটা মুখশ্রী সৌন্দর্যে হারিয়ে গেল। নিজের অজান্তেই ফারিস তার হাতটা নিজের বুকের বাম পাশে চেপে ধরল। প্রাপ্তির পরনে লাল রঙের কাজ করা একটা থ্রি পিস, লম্বা চুলগুলো ছেড়ে দেয়া, মাথার কাপড়টা কুয়াশার সাথে হই হুল্লোড়ের কারণে পড়ে গিয়েছে। প্রাপ্তির কানের কাছের চুলে একটা লাল ডালিয়া গোজা। প্রাপ্তি দুইটা ডালিয়া ছিঁড়ে একটা কুয়াশার কানের কাছে গুজে দিল, আরেকটা নিজে গুজে নিল। ফারিস বেলকনি থেকে প্রাপ্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুকে হাত রেখে নির্লিপ্ত দৃষ্টিতে বলতে শুরু করলো, আর কত পড়াবি আমায়? তোর চোখের চাহনিতে যেখানে আমি মরে যাই, সেখানে এই স্নিগ্ধ সুন্দর হাসির কি প্রয়োজন ছিল? এত মাধুর্যতাকে আমি কিভাবে ফেরাবো? তুই তো সেই পিচ্ছি অবুঝে রয়ে গেলি। কিন্তু আমি যে আর পারছি না ফুল, আমি যে তিলে তিলে নিজের মনের সাথেই যুদ্ধ করে ধীরে ধীরে পরাস্ত হয়ে যাচ্ছি। তুই তখনও ছোট ছিলি, আজও ছোটই রয়ে গেলি। তোর বিন্দু পরিমাণ ধারণাও নেই তুই ছোট থেকে আমাকে কতভাবে পুড়িয়েছিস, আর এখনও সেই একইভাবেই পুড়িয়ে যাচ্ছিস। আমি আর পারছি না প্রাপ্তি, পারছি না। প্লিজ এবার আমাকে বুঝতে শেখ। ফারিস পুনরায় প্রাপ্তির দিকে তাকিয়ে থেকে বলল, তুই কি আমার ফুল হবি? যদি হোস, তবে তুই নামক ফুলের মধু আহরণে নিজে প্রজাপতি হয়ে আজীবন তোর চারপাশে উড়ে বেড়াবো। প্রাপ্তির কানে কি এসব পৌঁছালো? না, সে তো শুনতে পায়নি ফারিসের কোনো কথাই। পিরিয়ডের অতিরিক্ত ব্যথায় বিছানায় পড়ে ছটফট করছে প্রাপ্তি। অতিরিক্ত ব্যথার চোটে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়েছে। এলোমেলো অবস্থায় কোনো রকম বিছানার উপর পড়ে আছে প্রাপ্তি। পেটের উপর দুই হাত চেপে ধরে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। চোখ দিয়ে অজর ধারায় গড়িয়ে পড়ছে অশ্রুর ফোঁটা। অতিরিক্ত কান্নার ফলে প্রাপ্তির চোখ মুখ লাল হয়ে ফুলে উঠেছে। প্রাপ্তির গোলাপি ঠোঁটজোড়া ফ্যাকাশে দেখাচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে বালিশের উপর লেপ্টে আছে। অতিরিক্ত ব্যথায় প্রাপ্তির পা দুটো একটু পর পর কেঁপে উঠছে। সব মিলিয়ে মরণ যন্ত্রণা সহ্য করার চেয়েও কম কষ্ট হচ্ছে না। পিরিয়ডের সময় মাঝে মাঝে প্রাপ্তির এই ব্যথা থাকে। বাড়িতে প্রাপ্তি আজ একা থাকায় কাউকে কিছু বলতেও পারছে না, শুধু মুখ বুজে ব্যথায় গড়াগড়ি করতে করতে কান্না করছে। পারভিন রওশনারা আর ইব্রাহিম দেওয়ানকে নিয়ে রওশনারার বাবার বাড়িতে গিয়েছে। রওশনারার বড় ভাই অনেক অসুস্থ হওয়ায় তাকে সবাই দেখতে গিয়েছে। মাহতাব দেওয়ান আর ফারিস 2-3 দিন যাবৎ ভূমি অফিসে দৌড়দৌড়ি করছে। ফারিস শিশির আর ইফতিদের সাথেই সেই দিন চলে যেত, কিন্তু জায়গা নিয়ে সমস্যাজনিত কারণে যেতে পারেনি। মাহতাব দেওয়ান একা আর কত দিকে সামলাবে? তাছাড়া প্রতিপক্ষ অনেক শক্তিশালী ও কূটনৈতিক প্রকৃতির। মাহতাবের পক্ষে একা সামলানো সম্ভব নয়। সেজন্যই ফারিস আর ঢাকায় ফিরে যেতে পারেনি। পারভিন খালি বাড়ি থাকায় প্রাপ্তিকেও সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু প্রাপ্তি যেতে চায়নি। বলেছিল পিরিয়ড নিয়ে সে কোথাও যেতে পারবে না। তখন অবশ্য প্রাপ্তির এত ব্যথা ছিল না। পারভিন থেকে যেতে চাইলেও প্রাপ্তি তাকে জোর করেই পাঠিয়ে দিয়েছিল। সবাই চলে যাওয়ার পরপরই প্রাপ্তির পেটের ব্যথাটা ধীরে ধীরে প্রকট হয়ে উঠতে থাকে। প্রাপ্তি নিজের শরীরটাকে নিয়ে কোনো রকমে টেনে হিঁচড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। প্রাপ্তি নিজের রুমে গিয়ে বিছানায় উপর শরীরটা ছেড়ে দিল। সময় গড়ানোর সাথে সাথে পেটের ব্যথা মাত্রাও বাড়তে থাকে।
অসহ্য ব্যথায় প্রাপ্তির চোখ বুজে কাঁদতে শুরু করে। আল্লাহ, তুমি কেন আমায় এত কষ্ট দাও? আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। আমাকে দয়া করে মুক্তি দাও। তুমি আমার পেটের ব্যথা ভালো করে দাও আল্লাহ। প্রাপ্তি অতিরিক্ত ব্যথায় কাতরাতে কাতরাতে সমনানে আল্লাহকে ডেকে যাচ্ছে আর কান্না করছে। ফারিস আর মাহতাবের ভূমি অফিস থেকে আদালতে গিয়েছিল। সেখানে সব কাজকর্ম শেষ হতেই মাহতাব দেওয়ান নিজের মামাকে দেখতে চলে গেল। ফারিসকে তিনি জোর করেছিলেন, কিন্তু ফারিস যেতে রাজি হয়নি। বলেছিল যদি যায় তবে পরে নাকি বাসা থেকে ফ্রেশ হয়ে যাবে। অনেকক্ষণ বাইরে থাকায় ফারিসের অস্বস্তি হচ্ছিল, বিধায় সে বাড়িতে চলে আসে। দুপুরের একটু পরে ফারিস বাড়িতে ফিরে আসে। মাহতাব বলেছিল প্রাপ্তি বাসাতেই আছে। ফারিস সদর দরজার সামনে এসে ডোলবেল বাজাতে থাকে। সেই সময় তার দৃষ্টি দরজার দিকে পড়তেই চমকালো। দরজাটা হালকা ভেরানো, ভেতর থেকে হয়তো বন্ধ করতে প্রাপ্তি ভুলে গিয়েছিল। ফারিস বাড়ির ভেতরে ঢুকে সজাগ দৃষ্টিতে চারপাশটা চোখ বুলিয়ে নিল। জনমানব শূন্য হওয়ায় বাড়িটা একদম নীরব হয়ে আছে। ফারিস সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো নিজের রুমে যাওয়ার উদ্দেশ্যে। বারান্দা দিয়ে যাওয়ার সময় কারো অস্পষ্ট সুরে গোঙানির শব্দ শুনে ফারিস থমকে গেল। পুনরায় শব্দটা শোনার জন্য আবারও সজাগভাবে কান পাতল। এবার সেই অস্পষ্ট গুঙানিটা আগের তুলনায় জোরে এসে ফারিসের কানে বাজল। অজানা আশঙ্কায় ফারিসের শরীরে কাঁটা দিয়ে উঠল। তার মনে পড়ে গেল প্রাপ্তি তো বাড়িতে একা ছিল, আর সদর দরজাটাও খোলা দেখে এল। ওর সাথে খারাপ কিছু হয়নি তো? ফারিসের গলা শুকিয়ে আসছে। ফারিসদের জায়গা নিয়ে যাদের সাথে বিরোধ চলছে তারা অনেক খাতারনাক লোকজন। পাশের গ্রামের রাশেদ খান আর আবেদ খান, দুই ভাই মিলে ফারিসদের জমি নিজেদের ফায়দায় জোর করে দখল করতে কয়েক বছর থেকেই অনেক ফন্দি আটছিল। ফারিসদের 5 একর জমি তারা বেআইনিভাবে দখল করে কেমিক্যাল ফ্যাক্টরি করতে চেয়েছিল। ফারিস আমেরিকায় থাকাকালীন সময় থেকেই এই বিরোধ চলছিল। এই ব্যাপারে মাহতাব দেওয়ান বা মোশাররফ দেওয়ান ফারিসকে কিছুই জানায়নি। তারা চায়নি ছেলেকে এইসব বিষয়ে জড়িয়ে ঝামেলায় ফেলতে। ফারিস দেশে আসার পর কোনোভাবে এই বিষয়ে জানতে পেরেছিল। তখন থেকে সে এই বিষয়টা দেখছিল। ফারিসের অনেক চেনা জানা থাকায় তাকে এত ঝামেলা পোহাতে হয়নি। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, ফারিসও তাদের থেকে কম নয়। সে শুধু ভদ্র মানুষ, ভদ্র মানুষের ন্যায় পরিবারের সামনে থাকতে চায়। কিন্তু পরিবারে আঁচ আসলে ফারিস হাত গুটিয়ে বসে থাকার লোক নয়। পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে সে যে কোনো কিছু করতে পারে। এই সমস্যার সমাধানে ফারিস যে পরিবারের আড়ালে কত কাঠখড় পুড়িয়েছে তার শেষ নেই। অবশেষে ফারিসের কারণেই আজ এই জায়গায় সমস্যার সমাধান হয়েছে। প্রতিপক্ষের ইতিমধ্যেই ফারিসের ক্ষমতা সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে। শুধু আবেদ খানের বড় ছেলে আন্দালিফ খান মামলায় হেরে ফারিসকে এই সেই বলে দেখে নেয়ার কথা বলেছিল। ফারিসও বলেছিল, আচ্ছা, সে দেখা যাবে তুই আমার কি ছিঁড়তে পারিস। আন্দাফিল যথেষ্ট বাজে স্বভাবের ছেলে, প্রায়শই গ্রামের মেয়েদের উত্তপ্ত করে থাকে। প্রাপ্তি 10ম শ্রেণীতে থাকা কালেও আন্দাফিল নামের বাজে ছেলেটি পথ আটকে দাঁড়াতো। এমনকি প্রাপ্তির বাড়িতে আবেদ খানকে দিয়ে বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু মাহতাব দেওয়ান নাকচ করে দিয়েছিল। ফারিস মাহতাবের কাছ থেকে আদালতে যাওয়ার সময় আজ এসব জানতে পেরেছিল। ফারিস এসব স্মরণ করেই ভয়টা পাচ্ছিল, পাছে তার অজান্তেই না প্রাপ্তির কোনো ক্ষতি হয়ে যায়। ফারিস আর এক মুহূর্তও দাঁড়ালো না। ফারিস একরকম দৌড়ে প্রাপ্তির রুমের সামনে চলে গেল। প্রাপ্তির দরজার অর্ধেকটা ভেজানো ছিল। প্রাপ্তির অজানা ক্ষতির আশঙ্কা করে ফারিস পুনরায় দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। ফারিসের মাথায় বাজে চিন্তাগুলো তার হাত পা জমিয়ে দিয়েছে। তখন ফারিস আবার ব্যথায় কুকিয়ে ওঠার মতো প্রাপ্তির কান্নার আওয়াজ পেল। ফারিসের বুকটা সেই শব্দে ধক করে উঠল। চোখগুলো লাল হয়ে আগুনের ন্যায় জ্বলে উঠল। ফারিস সজোরে দরজা ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল। হাত মুষ্টিবদ্ধ করে ভেতরে ঢুকে গেল ফারিস। রুমে প্রবেশ করতেই ফারিসের চোখ পড়ল বিছানায় এলোমেলো অবস্থায় শায়িত প্রাপ্তির দিকে। প্রাপ্তির পরনের প্লাজোটা এক পায়ের হাঁটুর একটু নিচে অবধি উঠে গিয়েছে, যার কারণে ফর্সা পাটা দৃশ্যমান হয়ে আছে। অন্য পাটা গোড়ালির একটু উপরে উঠে আছে। প্রাপ্তির পরনের কামিজটা পেটের এক সাইডে সরে যাওয়ায় পেটের অর্ধেক অংশটুকু দৃশ্যমান হয়ে আছে। প্রাপ্তির লম্বা চুলগুলোকে অবহেলায় অগোছালোভাবে বালিশের সাথে লেপ্টে থাকতে দেখল ফারিস। অতিরিক্ত ব্যথায় কাবু হয়ে যাওয়া প্রাপ্তি মলিন অবস্থায় বিছানায় একরকম পড়ে আছে। তার মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করছে। ফারিস এসব দেখে মস্তিষ্ক শূন্যের ন্যায় দাঁড়িয়ে পড়ল।
ধীরে ধীরে অবশ লাগতে লাগলো ফারিসের শরীর, মুখ দিয়ে বহু কষ্ট করেও কোনো আওয়াজ বের করতে পারছে না। শুধু মনে মনে আল্লাহকে বলছি, আমি যা ভাবছি তা যেন না হয় খোদা, নয়তো আমি বেঁচে থেকেও মরে যাব আল্লাহ। এরকম কিছু নিজ কানে শোনার আর দেখার আগে আমাকে বধির আর অন্ধ করে দিও খোদা। আমার অস্তিত্ব এই মাটির বুকে থাকা অবধি তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না। এর আগে আমাকে তুমি তুলে নিও খোদা। আমি নিজের চোখে এই ছোট প্রাণটার চুল পরিমাণ ক্ষতিটুকু মানতে পারবো না। ফারিস উপরের দিকে চেয়ে এই কথাগুলো বলে ঠোঁট কামড়ে ধরল। ফারিস ধীর পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। ফারিস প্রাপ্তির ফ্যাকাশে মুখটার দিকে স্নেহভরা দৃষ্টিতে তাকিয়ে প্রাপ্তির একটা হাত যত্নে সহকারে নিজের কাছে নিয়ে এলো। অচেতন অবস্থায় প্রাপ্তি তার হাতে ঠান্ডা একটা হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল। প্রাপ্তি হালকা নড়ে চড়ে উঠতেই ফারিস দৃষ্টি আটকে গেল বিছানার চাদরের দিকে। চাদরটা তাজা লাল রক্তে ভিজে আছে, প্রাপ্তির কামিজ আর প্লাজোতেও রক্ত মাখামাখি। এসব দেখে ফারিসের দৃষ্টি পাথরের ন্যায় হয়ে গিয়েছে। সে যে ভয়ে আশঙ্কা করেছিল সেই হয়েছে ভেবে ফারিসের বুকটা ধকধক করতে লাগলো। মস্তিষ্ক শূন্য হয়ে পাগলের ন্যায় অসহায় দৃষ্টি বুলিয়ে ফারিস প্রাপ্তিকে দেখতে লাগলো। প্রাপ্তির হাতটা ছেড়ে দিয়ে ফারিস ফ্লোরে বসে পড়ল। ফারিস দুই হাতের নিচে চুল গুজে মুঠো করে ধরল। কে বলল পুরুষ কাঁদে না? প্রকৃত পুরুষ তার শখের নারীর চুল পরিমাণ কষ্টও সহ্য করতে পারে না। ফারিসকে তার ফুপির মৃত্যুর পর আর কাঁদতে দেখা যায়নি। আজ অনেক বছর পর ফারিস পুনরায় প্রাপ্তির জন্য কান্না করছে, চিৎকার করে আল্লাহর কাছে বলছে, কেন এমনটা করলে আল্লাহ? এর চেয়ে আমাকে তুমি মৃত্যু দিয়ে দিতে, আমি সেটা খুশি খুশি বরণ করে নিতাম। ফুপি, তুমি শুনছো? আমি আজ ব্যর্থ হয়ে গেলাম। তুমি যাকে ছোট থেকে সুপারম্যান বলে ডাকতে, সে আজ ব্যর্থ। আমি তোমার আদরের মেয়েকে রক্ষা করতে পারিনি। বলেই ফারিস গলা ফাটিয়ে ফ্লোরে বসে গগন বিদারী চিৎকার করতে লাগলো। ফারিসের চিৎকারে ফারিসদের বাড়ির আশেপাশের মানুষ জড়ো হয়ে গিয়েছে। ফারিসদের পুরো বাড়ি বিশাল প্রাচীরে ঘেরা আর গেটে লাগানো থাকায় কেউ ঢুকতে পারছে না। ফারিস প্রাপ্তির ব্যাপারে অতিরিক্ত পজিটিভনেস থেকে আর আন্দালিফের ফারিসের প্রতি করা হুঁশিয়ারি থেকে সে প্রাপ্তির রুমে ঢুকে যা যা দেখেছিল তা স্বাভাবিকভাবে নিতে পারেনি। সে বিষয়টাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিতে পারেনি। সে ভেবেছে প্রাপ্তির সাথে হয়তো খারাপ কিছু হয়েছে, যা ফারিস কিছুতেই মেনে নিতে পারছে না। ফারিস এভাবে চিৎকার করে কান্নার আওয়াজে প্রাপ্তির কানে অনবরত বাজতে থাকলো। প্রাপ্তি খুব কষ্টে কাঁচুমাচু করে উঠে বালিশের সাথে ঢেলান দিয়ে বসলো। ফারিসকে তার বিছানার পাশে বসে এভাবে মহিলাদের মতো বিলাপ জুড়ে কাঁদতে দেখে বিস্ময়ের চোখ কুঁচকে চাইল, যেন সে না চাইতেও পৃথিবীর নবম আশ্চর্য দেখে ফেলেছে। প্রাপ্তি তার ব্যথা ভুলে ফারিসের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সে কি সত্যিই দেখছে আজমির দেওয়ান ফারিস কিনা তার বিছানার পাশে ফ্লোরে বসে বিলাপ জুড়ে কাঁদছে? ফারিস অপরাধ বোধে ভুগে বিভিন্ন আহাজারি করছে আর বারবার বলছে, কেন আল্লাহ, কেন ওর সাথে তুমি এরকমটা হতে দিলে? ফারিসকে এভাবে কাঁদতে দেখে প্রাপ্তি ফারিসকে কয়েকবার ডাক দিল। ভাই, আপনি কাঁদছেন কেন? কার সাথে কি হয়েছে? প্রাপ্তির কথায় ফারিসের কানে একটুও পৌঁছাচ্ছে না। ফারিস নিজেই নিজের উপর হিংসাত্মক হয়ে নিজেকে আঘাত করতে লাগলো। প্রাপ্তি ফারিসকে এরকম করতে দেখে ভয় পেয়ে গেল। শরীরটাকে কোনো রকমে টেনে বিছানা থেকে নেমে দাঁড়ালো। অতিরিক্ত ব্লিডিং এর ফলে প্রাপ্তির বিছানা আর জামা কাপড়ে নাজেহাল অবস্থা। প্রাপ্তি তবুও কোনো রকম উঠে দাঁড়িয়ে একটা বড় ওড়না দিয়ে পুরো শরীর ঢেকে নিল। তার রক্তে মাখামাখি বেডশিটের উপর কম্বল দিয়ে ঢেকে দিল। লজ্জায় ব্যথায় সিটিয়ে থাকলেও প্রাপ্তি সাহস করে ফারিসের পিছে গিয়ে দাঁড়ালো। ফারিস অনেক লম্বা হওয়ায় প্রাপ্তি ফারিসের পিছনে গিয়ে দাঁড়ানোয় প্রাপ্তিকে নিজের চুনোপুটির ন্যায় মনে হলো। প্রাপ্তির আর ফারিসকে ডাকার সাহসে কুলোচ্ছে না। ফারিস এখন হাতে যা পাচ্ছে তাই ভাঙছে আর নিজেকে আঘাত করছে। ফারিস আচমকা পেছনে ফিরতেই প্রাপ্তির সাথে তার জোরে ধাক্কা লাগলো। প্রাপ্তি ধাক্কা সামলাতে না পেরে একটু পিছিয়ে গেল। আবার তার তলপেটের ব্যথাটা তরতর করে বাড়তে লাগলো। ফারিস প্রাপ্তিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত প্রাপ্তির কাছে চলে এলো। ফারিস প্রাপ্তির দুই কাঁধে শক্ত করে চেপে ধরল। এর আগে প্রাপ্তি বড় হওয়ার পর থেকে ফারিস প্রাপ্তির এত কাছে আসেনি। তুই ঠিক আছিস? তোর কি বেশি কষ্ট হচ্ছে? লম্পটা তোকে অনেক কষ্ট দিয়েছে, তাই না? আমি ওকে ছাড়বো না, দেখিস। ওকে টুকরো টুকরো করে প্রতিটা পিস কুকুর দিয়ে খাওয়াবো। ফারিস প্রাপ্তির মুখটা নিজের হাতের ভাঁজে নিয়ে নিল। অজানা শিহরণে প্রাপ্তির পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। প্রাপ্তি এর আগে কোনো পুরুষের এতটা সান্নিধ্যে আসেনি।
প্রাপ্তি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ফারিসের আজ কি হয়েছে প্রাপ্তি কিছুই বুঝতে পারছে না। লোকটা হঠাৎ এমন অদ্ভুত বিহেভ কেন করছে? এর আগে প্রাপ্তি ফারিসকে এত উতলা হয়ে ছন্নছাড়া ভাবে দেখেনি। ফারিস প্রাপ্তির ফ্যাকাশে মুখটা স্নেহের সহিত দৃষ্টি বুলালো। মুখটার দিকে তাকিয়ে ফারিস আবার রেগে ফেটে পড়ল। ফারিস প্রাপ্তির মুখ থেকে নিজের 2 হাত সরিয়ে নিল। আমি ছাড়ব না ওকে। ও আমার কলিজায় হাত দিয়ে যে ভুল করেছে তা আমি ওকে হারে হারে বুঝিয়ে দেব। চল তুই, তোকে এক্ষুনি ভালো গাইনি স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে হবে। প্রাপ্তি লজ্জায় সিটিয়ে গেল। প্রাপ্তি ভেবেছে ফারিস হয়তো তার রক্তমাখা বেড দেখে জামা কাপড় দেখে বুঝে গিয়েছে যে তার পিরিয়ড হয়েছে। ফারিস যে মনে মনে কি আশঙ্কা করে বসেছে সেটা সে বুঝতে পারেনি। প্রাপ্তি ভেবেছে ফারিস তার পিরিয়ডের ব্যথা কমানোর জন্য হয়তো গাইনি ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছে। প্রাপ্তি আমতা আমতা করে বলল, তার প্রয়োজন নেই ভাইয়া। ফারিস প্রাপ্তির উত্তরে প্রাপ্তির দিকে কড়মড় করে তাকালো। নিজের ইচ্ছে যাবি না উঠিয়ে নিয়ে যেতে হবে আমার? প্রাপ্তি ভয়ে কুঁকড়ে গেল। প্রাপ্তির হেভি ফ্লো হচ্ছে। এই অবস্থায় প্রাপ্তি বাইরে বের হতে পারবে না। ঘরের ভেতরে তাও কোনো রকম ব্যথা সহ্য করে নেওয়া যায়। বাইরে বের হলে কি হবে এই আশঙ্কায় সে এই সময় বাইরে যেতে চাইছে না। একা তো প্রাপ্তি লজ্জায় মরে যাচ্ছে, ফারিস প্রাপ্তির পিরিয়ড হয়েছে বুঝে যাওয়ায়। প্রাপ্তি কি করবে বুঝতে পারছে না। না জানতে পারলো ফারিসের মনে কি চলছে। আসলে ভাইয়া আমি এখন একদম ঠিক আছি। ফারিস প্রাপ্তির দিকে একবার শান্ত দৃষ্টি বুলিয়ে নিল। তারপর প্রাপ্তির একটা হাত ধরে হ্যাঁচকা টানে প্রাপ্তিকে নিজের কাছে নিয়ে এলো। তারপর ফারিস প্রাপ্তিকে টানতে টানতে বিছানার কাছে নিয়ে গেল। ফারিস বিছানার বেডশিটের উপর থেকে এক ঝটকায় কম্বলটা সরিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। রক্তে মাখামাখি জায়গাটা লক্ষ্য করে বলল। সিট। প্রাপ্তি রক্তে মাখামাখি চাদরটা দেখে লজ্জায় ওনা দিয়ে মুখ ঢেকে ফেলল। ফারিস প্রাপ্তিকে এমন করতে দেখে তার কিছুটা খটকা লাগলো। আর ফারিস প্রাপ্তিকে অনেকক্ষণ থেকেই দেখছে, কেমন যেন অস্বাভাবিকভাবে মুচড়ামুচড়ি করছে। ফারিস পুনরায় প্রাপ্তির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রইল। প্রাপ্তি ফারিসের সারা শব্দ না পেয়ে মুখ থেকে ওনা সরিয়ে আর চোখে ফারিসকে দেখতে নিলেই পুনরায় দুজনে চোখাচোখি হয়ে যায়। প্রাপ্তি লজ্জায় পূর্বের ন্যায় চোখ সরিয়ে নেয়। তারপর ওড়না দিয়ে মুখ ঢেকে অন্যদিকে তাকিয়ে থাকে। ফারিসের মস্তিষ্ক এতক্ষণে সচল হয়ে উঠেছে। প্রাপ্তির হাবভাব দেখে যা বোঝার ফারিস তা বুঝে নিয়েছে। সজাগ দৃষ্টিতে পুরো ঘরটায় চোখ বুলিয়ে নিল ফারিস। ফারিস প্রাপ্তির বেডের বাম পাশে ফ্লোরে একটা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট পড়ে থাকতে দেখল। ফারিস বুঝতে পারল প্রাপ্তির রেগুলার পিরিয়ড চলছে আর বিছানায় সেই কারণেই রক্ত লেগে আছে। ফারিস যা বোঝার এতক্ষণে ক্লিয়ারলি বুঝে গিয়েছে। ফারিস নিজেকে মনে মনে গবেট বলতে লাগলো। এই গবেটের পাল্লায় পড়ে নিচে যে কবে গবেট হয়ে গেলাম আল্লাহই জানে। আমি তো ওর চেয়ে উপরে চলে গেলাম খোদা। মনে হয় সাইড ইফেক্ট। পাগল বানিয়ে ছাড়লি আমায়। ফারিস এতক্ষণ বিড়বিড় করে এসব বলছিল। মনে মনে আল্লাহর কাছে ফারিস অসংখ্য শুকরিয়া আদায় করলো। সে যা ভেবেছিল এমনটা হলে ফারিসকে বেঁচে থাকলেও মরার মতো তাকে বাঁচতে হতো। ফারিস প্রাপ্তির দিকে তাকাতেই দেখলো এখন ওড়না দিয়ে নাক মুখ ঘুরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারিসের বিড়বিড়ানোর সময় প্রাপ্তি ফ্লোর থেকে কম্বলটা তুলে পুনরায় বিছানায় লেগে থাকা দাগের উপর মেলে দিল। ফারিস প্রাপ্তির দিকে চেয়ে পুনরায় বিছানার দিকে তাকিয়ে কম্বলটা দেখতেই মিটিমিটি হাসল। ফারিস আল্লাহর কাছে বারবার শুকরিয়া জানাচ্ছে। সে যা ভেবেছিল তা যেন আর কখনো ফারিসের কল্পনাতেও রিপিট না হয়। আচ্ছা ঠিক আছে, যা, তোকে এখন ডাক্তারের কাছে যেতে হবে না, ফ্রেশ হয়ে আয়। প্রাপ্তি যেন ফারিসের আশেপাশে থেকে পালানোর একটা বাহানা পেল। সে দ্রুত তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেল। প্রাপ্তি দরজার সামনে গিয়ে পুনরায় নিজের বিছানার দৃষ্টি বুলিয়ে ফারিসের দিকে তাকাতেই জমে গেল। অজানা অনুভূতিতে প্রাপ্তির বুকটা ধক করে উঠল। প্রাপ্তি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। প্রাপ্তি ওয়াশরুমে ঢুকেই ফারিসের সাথে ঘটা ঘটনাগুলো স্মরণ করে লজ্জায় লাল নীল হতে থাকলো। কি লজ্জা! আমি এখন ওনার সামনে যাবো কি করে? প্রাপ্তি লজ্জায় দুহাত দিয়ে চোখ মুখ আড়াল করে নিল। আচ্ছা, উনি এত ভালো কিভাবে হয়ে গেলেন? আমার কথায় রেগে যাচ্ছে না, আবার নিজ থেকে উপকার করতেও আসছে। হা, ডক্টর মহাশয় জিন ভূতে ধরেনি তো তাকে? আবার ধরতেও পারে, সুন্দর বেড়া মানুষ বলে কথা। প্রাপ্তি ওয়াশরুমে ঢুকে যেতেই ফারিস বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। ফারিস বিছানার উপর থেকে কম্বল হাতে নিয়ে বারান্দায় মেলে দিয়ে এলো। বিছানার কাছে এসে ফারিস বেডশিটটা তুলে নিল। আলমারি থেকে একটা নতুন বেডশিট নিয়ে ফারিস বিছানায় মেলে দিল। রক্তমাখা বেডশিটটা ফারিস ওয়াশরুমের বাইরের দিকে দেয়ালে
কর্নার ঘেঁষে ফ্লোরে রেখে দিল। ফারিস রাগের চোটে তখন ভাঙচুর করায় রুমটা ময়লার আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। ফারিস রুমটার দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড়ালো। পেটের ব্যথা তো আছেই, এখন আবার এই রুমে হেঁটে না পায়ের ব্যথা বাঁধায়। এর চেয়ে বরং আমি রুমটা পরিষ্কার করে ফেলি। ফারিস রুমটা পরিষ্কার করে চারদিকে চোখ বুলিয়ে নিল। ফারিস মনে মনে বিড়বিড়ালো। এই মেয়ের পাল্লায় পড়ে আমাকে আর না জানি কি কি করতে হয় খোদা। রুমের জানালা বন্ধ থাকায় রুমটায় পর্যাপ্ত আলো বাতাস আসতে পারছে না। ফারিস রুমের সবগুলো জানালা খুলে এক এক করে পর্দা সবগুলো সরিয়ে দিল। এখন রুমটায় আগের তুলনায় আলো আর ঠান্ডা বাতাস চলাচল করতে পারছে। ফারিস নিচে নেমে সোজা কিচেনে চলে গেল। হালকা কুসুম গরম পানি ওয়াটার ব্যাগে ভরে ফারিস পুনরায় প্রাপ্তির রুমে ফিরে এলো। ফারিস ওয়াটার ব্যাগটা প্রাপ্তির বিছানার পাশে ডেস্কের উপর রেখে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই ওয়াশরুমের দরজাটা খট করে শব্দ হলো। প্রাপ্তি দরজার আড়াল থেকে মাথা বের করে রুমের দিকে উকি দিতেই ফারিসের সাথে পুনরায় চোকাচুকি হয়ে গেল। লজ্জায় প্রাপ্তির মাথাটা ওয়াশরুমের ভেতরে পুনরায় ঢুকিয়ে নিল। প্রাপ্তি তার পরনের ওড়নাটা দিয়ে মাথা ভালো করে ঘোমটা টেনে কাপা কাপা পায়ে বেরিয়ে এলো। প্রাপ্তি ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের রুমে দৃষ্টি ফেলে হা হয়ে দাঁড়িয়ে গেল। বিছানার দিকে তাকিয়ে প্রাপ্তি লজ্জায় জমে গেল। ফারিস যে তার বিছানার চাদর তুলে নতুন চাদর বিছিয়েছে এটা ভেবেই প্রাপ্তি লজ্জায় জমে যাচ্ছে। প্রাপ্তি ওয়াশরুমের কাছে পায়ের সাইডে আগের বেডশিটটা দেখতে পেল। লজ্জায় নিচু হয়ে সেটা হাতে নিতেই যাচ্ছিল কাচার জন্য। ফারিস প্রাপ্তিকে ওয়াশরুম থেকে উকি দিয়ে দেখেই প্রাপ্তির অস্বস্তি টের পেয়ে নিজের রুমে চলে যেতে নিচ্ছিল। ফারিস দরজার কাছটায় পৌঁছাতেই প্রাপ্তির অস্পষ্ট আহ করে ওঠা শব্দে থমকে দাঁড়িয়ে পড়ল। ফারিস পেছনে ঘুরে প্রাপ্তির দিকে তাকাতেই দেখল প্রাপ্তি বেডশিট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ফারিস প্রাপ্তির দিকে তাকিয়ে বুঝতে পারল নিচু হয়ে বেডশিট তুলতে গিয়েই প্রাপ্তির পেটে ব্যথা আবার শুরু হয়ে গিয়েছে। কি করছিস তুই? ওটা ওখানে রেখে চুপচাপ বিছানায় এসে বস। ফারিস কথাটা প্রাপ্তিকে কিছুটা ধমকের সহিত বলেছে বিধায় প্রাপ্তি ভয়ে কেঁপে উঠল। প্রাপ্তি ফারিসের ধমকে জমে দাঁড়িয়ে পড়ে। প্রাপ্তি মনে মনে বিড়বিড়ালো। হুম, এই তো আসল রূপে ফিরে এসেছে। কিছুক্ষণ আগে মনে হয় ওনার ছায়াটাও আমার সামনে এসেছিল। প্রাপ্তি ফারিসের কথা শুনছে না দেখে পুনরায় ধমক দিল। কি হলো, কথা কানে যায় না? এখনো ওখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? প্রাপ্তি ভয়ে শীত মেরে উঠল। তারপর কাপা কাপা পায়ে বিছানায় গিয়ে বসে পড়ল। প্রাপ্তি বিছানায় বসতেই ফারিস প্রাপ্তির দিকে এগিয়ে যায়। ডেস্কের উপর থেকে ওয়াটার ব্যাগটা হাতে নিয়ে ফারিস প্রাপ্তির দিকে বাড়িয়ে দেয়। প্রাপ্তি লজ্জায় হাত বাড়িয়ে ফারিসের কাছ থেকে ওয়াটার ব্যাগটা নিল। পেটের উপরে এটা ধরে রাখ, ভালো লাগবে। আর তোকে ওসব পরিষ্কার করতে হবে না। আমি ছোট আম্মুকে কল করেছি, এক্ষুনি ওরা এসে পড়বে। যা করার উনি এসেই করবে। এখন চুপচাপ লক্ষ্মীমের মতো বসে থাক। ওয়াটার ব্যাগটা নিয়ে প্রাপ্তি বিছানার উপর রেখে দিল। ফারিস নিচে চলে যাচ্ছিল। কিছু একটা মনে পড়ায় আবার প্রাপ্তির দরজার সামনে এসে গলা ঝেড়ে নিল। গলা ঝেড়ে ফারিস 30 সেকেন্ড পর রুমে প্রবেশ করলো। ফারিস কিছু একটা ভাবতে ভাবতে প্রাপ্তির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর কপালটা 2 আঙ্গুলে ঘষে নিয়ে প্রাপ্তিকে জিজ্ঞেস করলো। দুপুরে খেয়েছিস? প্রাপ্তি বেখেয়ালিভাবে কোথায় যেন ডুবে আছে। কোনো কিছু নিয়ে ভাবতে থাকায় ফারিসের কোনো কথা প্রাপ্তির কানে পৌঁছয়নি। বিধায় সে ফারিসের প্রশ্নের কোনো উত্তর দেয়নি। এই মেয়ে, কানে কথা যাচ্ছে না? ফারিসের উচ্চ স্বরে ধমকানিতে প্রাপ্তি ধরফর করে ওঠে। ভয়ে ভয়ে নয়ন ফারিসের দিকে তাকিয়ে দেখল ফারিস চোয়াল শক্ত করে তার সামনে দাঁড়িয়ে আছে। ফারিসকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রাপ্তি ভয়ে ঢোক গিলার মতো করে কয়েকবার নিজের গলা ভিজিয়ে নিল। ফারিস প্রাপ্তির মুখটার দিকে তাকাতেই দেখল অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছে। ফারিসের সাথে দৃষ্টি বিনিময় হতেই প্রাপ্তি আবার নিজের চাহনি লুকিয়ে মাথা নুইয়ে নিল। ফারিস প্রাপ্তির অসুস্থতার কথা চিন্তা করেই কিছুটা নরম হয়ে এলো। নিজের হাত মুঠো করে ধরে ফারিস দুবার কেশে নিল, তারপর প্রাপ্তির দিকে তাকালো। দুপুরে খেয়েছিস? প্রাপ্তি মাথা নুইয়ে রাখা অবস্থাতেই মাথা 2 দিকে নাড়িয়ে না বোঝালো। ওকে, আমি খাবার নিয়ে আসছি। ফারিস চলে যেতে নিলে আবার থেমে গেল। ফারিস ইতস্তত করে প্রাপ্তির দিকে একবার তাকালো। কিছু বলতে চাইল ফারিস, কিন্তু জড়তা কাজ করে প্রাপ্তিকে বলতে পারছে না। মানে আজকেই হয়েছে? ফারিসের কথার মান প্রাপ্তির প্রথমে বোধগম্য না হলেও যখন হলো তখন সে লজ্জায় আরও নুইয়ে গেল। ফারিস দাঁড়িয়ে আছে বুঝতে পেরে প্রাপ্তি লজ্জায় মাথা উপর নিচ করলো, যার মানে আজই তার পিরিয়ড হয়েছে। ওকে। ফারিস নিজের রুমে চলে গেল। বেলকনিতে দাঁড়িয়ে তাদের বাড়ির সামনে কিছু মানুষকে জড়ো অবস্থায় দেখল।
মানুষদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস কারণ ঠাহর করতে নিজের ভ্রু কুঁচকে ফেলল। পরক্ষণেই তার সরল মস্তিষ্ক ব্যাপারটির কারণ অনুধাবন করে ফেলল। ও আচ্ছা, এই ব্যাপার। মেয়ে, তুই আমার মানিজ্যতের 12টা বাজিয়ে দিলি রে। গ্রাম হাওয়া এখানে একে অন্যের বিপদে এভাবেই ছুটে আসে। শহরে তেমনটা দেখা যায় না। ফারিসের চিল্লানোতেই এমন অনেক মানুষ জড়ো হয়েছিল, কিন্তু কেউ ভেতরে ঢুকতে না পারায় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেকে চলে গিয়েছে। তবুও 10-12 জন মানুষ এখনো বাড়ির সামনে গেটের বাইরেই দাঁড়িয়ে আছে। ফারিস বাইরে যেতে চেয়েছিল প্রাপ্তির জন্য ব্যথার ওষুধ আর খাবার আনতে, কিন্তু প্রাপ্তিকে একা রেখে যেতেও তার মন সায় দিচ্ছিল না। আবার বাড়ির বাইরে লোকজন থাকায় বের হয়েও ফারিসের অযথা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে এসব ঝামেলায় জড়াতে চাচ্ছে না। ফারিস কিছু একটা ভাবলো, তারপর নিজের ফোনটা বের করলো। ফারিস ফোন হাতে নিয়ে আরহামের নাম্বারে কল করতে গিয়ে দেখলো আগে থেকেই আরহাম 32+ কল ভেসে আছে। ফারিস যে বাড়িতে আসছে আরহাম তা জানতো। বাইক দিয়ে আরহাম ফারিসের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সেও পুরুষালী গলায় কারো চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিল, কিন্তু আরহাম কল্পনাতেও নেয়নি যে এই ফারিস হতে পারে। তাই কে এরকম করছিল আর কেন করছিল তা জানার জন্যই আরহাম ফারিসকে কল করেছিল, কিন্তু ফারিসের ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। আর তখন সে কি সেসবের ধ্যানে ছিল? সে তো সব দিক বেদিক হারিয়ে পাগল হয়ে গিয়েছিল। ফারিস ফোনে আরহামের এত মিস কল দেখতে পেয়ে ভ্রু কুঁচকাল। আরহামের এত কলের কারণ কি হতে পারে তা বুঝতে ফারিস মাথা চুলকে নিজের ঠোঁট কামড়ে ধরল। ধুর, কি করলাম? এই মেয়েটা একদিন আমার সব মান সম্মান ডুবাবে। কে বলেছিল ওকে ওইভাবে বেহাল দশে শুয়ে থাকতে? আমারই বা কি দোষ? ধ্যাৎ। রাগে নিজের মাথার চুল মুঠো করে ধরল। ফারিস আরহামকে কল করলো। রিং হওয়ার সাথে সাথে আরহাম কল রিসিভ করলো। আরহাম উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলো, তোদের বাড়ির সবাই ঠিক আছে তো? আমি জান কার চিল্লিয়ে কান্না করার শব্দ শুনতে পেলাম। ফারিস কোনো উত্তর না দিয়েই উল্টো আরহামকে প্রশ্ন করলো। কোথায় তুই? আমি তোদের বাড়ির সামনে। ফারিস আরহামকে আর কিছু বলতে দিল না। ওকে থাক, আসছি। বলেই ফোনটা কেটে দিল। ফারিস দ্রুত হেঁটে গিয়ে বাড়ির গেটটা খুলে দাঁড়ালো। ফারিসকে দেখে দাঁড়িয়ে থাকা লোকজন উৎসুকভাবে তাকালো। আরহাম দৌড়ে এসে ফারিসের কাঁধ ঝাঁকালো। সব ঠিক আছে তো? আরহামের প্রশ্নে ফারিস দৃষ্টি সরিয়ে মাথার চুলকে নিল। হ্যাঁ, সব ঠিক। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাদের বাড়ি থেকে কারজান চিল্লানোর আওয়াজ পেলাম। ফারিস আরহামের প্রশ্নে আরহামের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল। সে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ফারিসের আগে কোনো সময় এতটা বিব্রত বোধ করেনি। বেচারা ফান্দে পড়িয়া বগা কান্দেরে এই দশায় হয়েছে। ফারিস মনে মনে নিজেকে নিজেই দোষারোপ করে। কেন যে না বুঝে নিজেই নিজের পায়ে কুড়াল মারতে গেলেন। খোদা, এখন আমার মান ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। ফারিস কয়েকবার নিজের গলা ঝেড়ে নিল। শার্টের কলারটা 2 হাতে উঠিয়ে ঠিক করে নিয়ে শার্টের হাত গোটালো। তারপর ফোনটার দিকে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন এসব কোনো ব্যাপারই না। তারপর ফোনের স্ক্রিনে দৃষ্টি রেখেই উত্তর করলো, ও ওইটা? আরে ওইটা চোরের চিল্লানো ছিল। আরহাম ফারিসের কথায় অবাক হয়ে তাকালো। কি বলিস? আরহামকে অবাক হতে দেখে ফারিস ফের বলতে লাগলো, হ্যাঁ, আর বলিস না। খালি বাড়ি ভেবে চোর চুরি করতে এসেছিল। আমিও তখন বাড়িতে ঢুকে চোরকে দেখে ফেলি। তারপর চোরকে ধরে রাগে ইচ্ছে মতন উত্তম মধ্যম দিতে থাকি। এই জন্যই বেদবটা ওভাবে চিল্লাচ্ছিল। কি বলিস? তাহলে তো ওর জন্মের শিক্ষা হয়েছে। ফারিসের আরহামের কথা শুনে কাশি উঠে গেল। ফারিস মনে মনে বলল, হয়েছে মানে? একদম আজীবন মনে গেঁথে থাকবে। নিজের সম্মান বাঁচাতে নিজেই নিজেকে চোর উপাধি দিয়ে দিলাম। এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? জান বাঁচাতে মিথ্যে বলা ফরজ। ফারিসও আজ সেই পথ অবলম্বন করেছে। চোরের কথা সবাই উৎসুকভাবে শুনছিল। সবাই একে অপরের সাথে পরে এই নিয়ে কানাঘুষা করে বুঝে নিল। ফারিসদের বাড়িতে যে চোর এসেছিল সেই চোরটাকে ফারিস ইচ্ছে মতো ধোলাই করেছে। এখন এ নিয়ে পাড়াপড়শিদের মাঝেও উদ্বেগ দেখা দিয়েছে। যেখানে দিনে দুপুরে এত নামকরা ক্ষমতাধারী পাওয়ারফুল বাড়ির মানুষের ঘরে চোর চুরি করতে ঢুকে যায়, সেখানে তারা সামান্য মানুষ তাদের বাড়িঘর চোরের হাত থেকে কিভাবে রক্ষা করবে? দেওয়ান বাড়ি যেখানে চোরের কবজায়, সেখানে তাদের কি হবে? এই চিন্তায় গ্রামের মানুষের চোখের ঘুম হারাম হয়ে যাবার অবস্থা। সবাই যার যার মতো নিজেদের বাড়ির দিকে ছুটতে লাগলো। সবাই চলে যাওয়ার সাথে সাথেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আরহাম আর ফারিস দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ লোকজনদের কীর্তিকলাপ দেখছিল।
ফারিস মনে মনে পৈশাচিক হাসি দিচ্ছে। কি থেকে কি হয়ে গেল ভেবে এতক্ষণ রাগ লাগলেও এখন তার ভীষণ হাসি পাচ্ছে। আরহাম সামনে থাকায় ফারিস ঠিকমতো হাসতে পারছে না, পাছে আরহাম না সন্দেহ হয় তাকে। ফারিস গলা ঝেড়ে আরহামের দৃষ্টি আকর্ষণ করলো। আরহাম তাকাতেই ফারিস তাকে বলল। আমি কিছু মেডিসিনের নাম বলছি, ফার্মেসি থেকে নিয়ে আয় তো। আরহাম ফারিসের কথায় ফারিসের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। আরে এইভাবে তাকাচ্ছিস কেন? ওই চোরকে মারতে গিয়ে একটু ব্যথা পেয়েছি, এগুলো ব্যথা সারানোর ওষুধ। ফারিস আরহামকে তৃপ্তির পিরিয়ডের কথা না বলে নিজের কথা বলল। বললে না জানি আরহাম কি না কি ভেবে বসে। এমনিতেই তার মান ইজ্জতের 12টা বেজে গিয়েছে, তাই নিজের ব্যথা সারানোর জন্য ওষুধের কথাই বলল ফারিস। তাছাড়া ফারিস প্রাপ্তিকে নিয়ে যে ভয়টা পেয়েছে তা মোটেও অযৌক্তিক নয়। আবেদ খানের ছেলে আন্দাফিলের উপর কোনো ভরসা নেই। ওর মতো ইতরকে ফারিস কোনো সুযোগ দিতে চায় না। প্রাপ্তিকে খালি বাড়িতে রেখে যাওয়ায় ফারিস নিজের ভরসা পাচ্ছে না। বিধায় ফারিস আরহামকে ওষুধ এনে দিতে বলল। আরহাম চলে তো গেল, তবে যাবার আগে ফারিসের দিকে এক ঝলক সন্দেহের দৃষ্টি ছুড়ে দিয়ে গেল। ফারিস আরহামের চোখের ভাষা বুঝতে পেরেও কিছু বলল না। ফারিস নিজের এক হাতে চুলগুলো পিছনে ঠেলে দিতে দিতে বিশাল গেটটা লাগিয়ে দিল। ফারিস বাড়িতে ঢুকেই কিচেনে চলে গেল। প্রাপ্তি আর নিজের জন্য নুডলস বানিয়ে নিল ঝটপট। একটু পরে আরহাম তাকে কল করতেই গেট খুলে ওষুধগুলো হাতে নিল। আরহামকে একটা থ্যাঙ্কস দিয়ে দ্রুত গেটটা লাগিয়ে দিয়ে চলে গেল। ফারিস চলে গেলেও আরহাম হা হয়ে দাঁড়িয়ে আছে। ফারিসের চালচলন কিছুটা তার বোধগম্য হচ্ছে না। আরহামের মনে হচ্ছে কিছু একটা তো ঘটেছে যা ফারিস আরহামকে বুঝতে দিতে চাচ্ছে না, কিন্তু কি সেটাই তো বুঝতে পারছে না। আরহামও আর দাঁড়িয়ে না থেকে নিজের বাড়ির দিকে রওনা হলো। ফারিস প্রাপ্তির রুমে গিয়ে প্রাপ্তির হাতে নুডলসের বাটি আর ওষুধ দেখিয়ে দিয়ে চলে এলো। ফারিস প্রাপ্তির রুম থেকে চলে এলেও ফারিসের আচরণে প্রাপ্তি হা হয়ে গেল। এটা সে কাকে দেখছে? ফারিস তার এত কেয়ার করছে আর একটুও বকছে না, এটা কি করে সম্ভব? যে প্রাপ্তির ছায়াও মারে না সেই আজ প্রাপ্তির জন্য রান্না করেছে। বিস্ময়ে হা হয়ে আছে। একটা মাছি মুখের সামনে দিয়ে উড়ে যেতেই প্রাপ্তি মুখ বন্ধ করে নিল। প্রাপ্তি ভীষণ ভয় হতে লাগলো। সে একা একা বাসায় আছে, এখন সত্যিই যদি ফারিসকে জিনে আসর করে বসে তাহলে তার কি হবে? ফারিসের গায়ে থাকা জিন যদি তাকেও আসর করে বসে? না না, ধুর, কিসব ভাবছি আমি। এই পেটের ব্যথায় আমার মাথাটাও গিয়েছে একদম। প্রাপ্তি ভয়ে ভয়ে নুডলসের বাটিটা হাতে তুলে নিল। নুডলস তার অনেক পছন্দ, তাই ভাবনা চিন্তা না করে প্রাপ্তি আগে তার পেটের ক্ষুধা নিবারণ করে নিল। ফারিসের এনে দেওয়া ওষুধ থেকে ওষুধ খেয়ে নিল। তারপর পা টিপে টিপে নিজের রুমের দরজাটা ভালো করে লক করে দিল। যদি সত্যি সত্যি ফারিসের কোনো জিনে আসর করে থাকে তাহলে যেন সেই দুষ্ট জিন ফারিসের মাধ্যমে তার ঘরে প্রবেশ করতে না পারে। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হয়ে গেছে। প্রাপ্তির অ্যাডমিশনের সময়ও এগিয়ে এসেছে। দিনরাত এক করে পড়াশোনা নিয়ে পড়ে আছে প্রাপ্তি। তার উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক তাকে পাবলিক ইউনিভার্সিটিতে একটা সিট দখল করতেই হবে। আনিশার মাথা ব্যথা থাকায় আজকে কোচিংয়ে যাবে না, প্রাপ্তিকে বলে দিয়েছে। প্রাপ্তিকে তাই একাই ক্লাস করতে যেতে হবে। ঢাকা ভার্সিটির এডমিশনের টাইম নির্দিষ্ট হয়ে গিয়েছে ইতোমধ্যেই। এই অবস্থায় কোচিং মিস দেওয়া মানে ইম্পর্টেন্ট টপিক তার আয়ত্তের বাইরে চলে যাওয়া। সে এটা হতে দিতে পারে না, তাই বাধ্য হয়ে প্রাপ্তিকে একাই এতদূর কোচিংয়ে যেতে হলো। ফারিস গ্রাম থেকে সেই যে ঢাকায় ফিরে গিয়েছে, এরপরে আর এখানে আসেনি। 2 মাস সময় হতে চলল। ফারিস বা তাদের পরিবারের কেউই ঢাকা থেকে এখানে বেড়াতে আসেনি। সবাই নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ত আছে। ফারিস ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসক হিসেবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি মেডিকেল স্টুডেন্টদের ক্লাস নেয়। ফারিস ঢাকা মেডিকেল হসপিটালের সার্জিক্যাল বিভাগে নিউলি প্রফেসর হিসেবে জয়েন করেছে, তাই তাকে রোগী দেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্টুডেন্টদেরও তার ক্লাস নিতে হচ্ছে। বিধায় অনেক ব্যস্ত সময় পার করছে ফারিস। মোশাররফ দেওয়ানকেও এত বড় বিজনেস সামলাতে অনেক হিমশিম খেতে হয়, তাই ফারিসকে মাঝে মাঝে সেখানে সামাল দিতে হয়। প্রাপ্তি কোচিং শেষ করে বের হতেই একটা মেয়ে এসে তার হাত ধরে তাকে আটকে দিল। হঠাৎ হাতে এইভাবে বাধা পাওয়ায় প্রাপ্তি ভয়ে আটকে উঠল। চমকে পিছনে ফিরে দেখলো একটা মেয়ে তার হাত ধরে আছে। উৎসুক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালো প্রাপ্তি। কাঁধে ব্যাগ ঝোলানো দেখে স্টুডেন্ট মনে হলো প্রাপ্তি মেয়েটিকে ঠিক চিনতে পারলো না। কে তুমি? মেয়েটি প্রাপ্তির কথায় চারপাশে সাবধানে দৃষ্টি বুলিয়ে নিল। চোরা চোখে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, হাই, আমি জেদি, তোমার ক্লাসমেট। আমার ক্লাসমেট? কই,
তোমাকে তো ক্লাসে আগে কখনো দেখলাম না। হ্যাঁ, আসলে এতদিন রেগুলার ক্লাস করতে পারিনি তো, তাই হয়তো দেখোনি। কথাটা বলেই জ্যোতি নামক মেয়েটি চোরা চোখে চারপাশটা দেখে ঢুক গিলে নিল। হাত কসলাতে কসলাতে পুনরায় প্রাপ্তির মুখটায় তাকালো। প্রাপ্তি মৃদু হেসে উত্তর করলো, ও আচ্ছা, ঠিক আছে, পরিচিত হয়ে ভালো লাগলো। কালকে আবার দেখা হবে, আজ আসি। বলেই প্রাপ্তি চলে যাচ্ছিল। মেয়েটির হাতে বাধা পেয়ে প্রাপ্তি আবার দাঁড়িয়ে পড়ল। কিছু বলবে? হ্যাঁ, আসলে আমার বাসা এই কোচিংয়ের পাশের গলিতেই। অনেক দিন ক্লাস না করায় অনেক পড়া মিস করে গিয়েছি। তুমি যদি আমার সাথে আমার বাসায় যেতে তাহলে খুব উপকার হতো। আমি তোমার থেকে পড়াগুলো নোট করে নিতে পারতাম। আমি কিন্তু এটা আজ সম্ভব নয়। তুমি আরেকদিন নিও। এখন আমাকে বাসায় যেতে হবে, আমার বাসা অনেক দূরে। বাসার দূরে তো কি হয়েছে, আজকে তো কোচিং তাড়াতাড়ি ছুটি দিয়েছে। তোমার যাওয়ার তো সমস্যা হওয়ার কথা না। তাছাড়া তোমার সিএনজি ড্রাইভারও আশেপাশে নেই। ও আসতে আসতে আমার কাজ শেষ হয়ে যাবে। প্রাপ্তির কিছুটা খটকা লাগলো। প্রাপ্তি যে সিএনজিতে যাওয়া আসা করে তা এই মেয়ে কি করে জানলো? মানে? মেয়েটি প্রাপ্তির কথায় কেসে উঠল। মানে আমার নোট করা শেষ হয়ে যাবে। ও, হ্যাঁ, প্লিজ না করো না। বাড়িতে আমার আম্মু অসুস্থ আছে, ওনাকে দেখাশোনা করার মতো আমাকে ছাড়া আর কেউ নেই। এই জন্যই আমি নিয়মিত ক্লাস করতে পারি না। অনেকের কাছেই নোট চেয়েছি, কিন্তু কেউ নোট তো দেয়নি। উল্টো মেয়েগুলো দেমাক দেখিয়ে চলে গিয়েছে। এখন তুমি প্লিজ না করো না। জ্যোতি নামক মেয়েটি কথাগুলো বলে প্রাপ্তির হাত মুঠো করে ধরে কান্না করতে লাগলো। মেয়েটি এভাবে কান্না করায় প্রাপ্তি খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা, প্লিজ আর কেঁদো না, কেমন? আমি তোমার সাথে যাব, ঠিক আছে? সত্যি যাবে? হ্যাঁ। মেয়েটি প্রাপ্তিকে জড়িয়ে ধরে বলল। সত্যি, তুমি অনেক ভালো একটা মেয়ে। প্রাপ্তি জ্যোতির সাথে তাদের বাসার গলি ধরে হাঁটতে থাকে। কয়েক মুহূর্তের ব্যবধানেই তারা বাসার সামনে চলে যায়। জ্যোতি ডোর নক করতেই ভেতর থেকে কেউ দরজাটা খুলে দিয়ে সরে দাঁড়ালো। প্রাপ্তি ঘরের দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই আতঙ্কিত অনাকাঙ্ক্ষিত মুখের দর্শন পেয়ে বিশাল ঝটকা খেলো। এটা সে কি দেখছে? এই লোকটা এখানে কেন? সে কি জ্যোতির কথা বিশ্বাস করে কোনো ভুল করে ফেললো? প্রাপ্তির গলা শুকিয়ে আসছে, আর কিছু তার মস্তিষ্কে ঢুকতে পারছে না। আন্দালিফ প্রাপ্তিকে দেখেই একটা ভিলনি হাসি দিল। নিজের মোচটায় দুই দিকে হাত বুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো প্রাপ্তির দিকে। এই তো তোতা পাখি চলে এসেছে, এখন শুধু পোষ মানাবার পালা। আন্দালিফ প্রাপ্তিকে ঘুরে ঘুরে চারপাশে উপর নিচ দেখে চোখ বুলিয়ে বিশ্রী দৃষ্টি দিয়ে দেখতে লাগলো। আন্দালিফের দৃষ্টি দেখে প্রাপ্তি ভয়ে জমে গেল। প্রাপ্তি সাহস সঞ্চয় করে দরজার দিকে দৌড় দিতে জ্যোতি দরজাটা ঠাস করে লক করে দিল। প্রাপ্তি জ্যোতির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। প্রাপ্তি এখন বুঝতে পারছে কেন সহজে কাউকে বিশ্বাস করতে নেই। প্রাপ্তি জ্যোতির দিকে ঘৃণিত দৃষ্টি নিয়ে তাকালো। তুমি আমার সাথে এমনটা কেন করলে? সরি গুড গার্ল, তুমি বড্ড বোকা। আমাকে বিশ্বাস করাটা তোমার একদমই উচিত হয়নি বেবি। বলেই জ্যোতি আন্দালিফের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আন্দালিফ তা লক্ষ্য করে নিজেও শয়তানি হাসি দিল। প্রাপ্তির আগে গা জ্বলে যাচ্ছে। প্রাপ্তি ভালো করেই জানে আন্দালিফদের সাথে তাদের শত্রুতার কথা, আর আন্দালিফের চরিত্র সম্পর্কেও তার যথেষ্ট ধারণা আছে। এই ছেলে যে বাজে ছেলে এটা সে ভালোই জানে। তাই প্রাপ্তি আরো ভয়ে সিটিয়ে যাচ্ছে। আমার যেতে দেয়া হোক, আমি বাড়ি যাব। প্রাপ্তির কথায় আন্দালিফ সোফা থেকে উঠে দাঁড়ালো। আন্দালিফ এতক্ষণ ড্রয়িং রুমের সোফায় বসেছিল, আর প্রাপ্তি তার সামনে দাঁড়িয়েছিল। আন্দালিফ প্রাপ্তির সামনে এসে দাঁড়ালো। এত তাড়া কেন তোতা পাখি? বাড়ি তো যাবে, হ্যাঁ, তবে সেটা তোমার নতুন শ্বশুর বাড়ি। কি যাবে না? প্রাপ্তির আন্দালিফের কথা কিছুই বোধগম্য হলো না। সে আন্দালিফের দিকে রেগে তাকালো। মানে, কি বলতে চাইছেন আপনি? প্রাপ্তির কথায় আন্দালিফ গলা ফাটিয়ে হাসতে লাগলো। বুঝতে পারিনি। ঠিক আছে, বুঝতে হবে না, একটু পরে সব ক্লিয়ারলি বুঝে যাবে বেবি। বাই দা বাই, একটা কথা না বলে পারছি না, আমার হবু সুমন্তি মশাই, তোমার ডক্টর ভাই বড্ড বোকা। সে ভেবেছিল আমাকে জেলে পাঠিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সে হয়তো জানতো না এই আন্দালিবকে আটকে রাখার মতো কোনো জেল এখনো তৈরি হয়নি। কি ভেবেছিল সে অনেক বড় খেলোয়াড়? আই লাইক ইট। আন্দালিফ গলা ফাটিয়ে পাগলের মতো হাসতে লাগলো।
হাসির সাথে সাথে তার ছোট ছোট চোখগুলো হিংস্র হায়নার মতো জ্বলতে লাগলো। প্রাপ্তিকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগলো, তোকে তোর বাবার কাছে আরো 4 বছর আগে ভালো করে চেয়েছিল, কিন্তু তোর বাবা আমার বাবাকে ফিরিয়ে দিয়েছিল। কেন করেছিল সেটা বল। কি কমতি ছিল আমার মাঝে? আজ দেখবো কে আটকায় আমায়। আমি আজ তোকে বিয়ে করে চিরদিনের মতো নিজের করে নিব, আর সেটা হবে দেয়ানদের জন্য সবচেয়ে বড় শাস্তি। বলেই ভিলেনি হাসি দিল আন্দালিফ। প্রাপ্তি আন্দালিফের কথা শুনে ভয়ে জমে গেল। এসব কি বলছে লোকটা? আন্দালিফের কথা শুনে ভয়ে প্রাপ্তির বুকটা ধক করে উঠল। প্লিজ, আপনি আমার সাথে এমনটা করবেন না। আমি আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনার শত্রুতা থাকলে আমার বাবা দাদাদের সাথে আছে। আমি তো এইসব বিষয় কিছুই জানি না। আপনি কেন আমার শাস্তি দিতে চাইছেন? কারণ তুমি তাদের প্রাণ ভোমরা, তোমাকে দিয়েই তাদের কষ্ট দিব। ওই আজমির দেওয়ান ফারিস কিভাবে ছিল এই আন্তালিব খানকে জেলের ভিতরে আটকে রেখে তোমাকে রক্ষা করবে? কি ভেবেছিল? সে ঘুরে বালি পারেনি আর পারবেও না। সিএনজি ড্রাইভার খোকন মিয়া 20 মিনিট ধরে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রাপ্তির আসার কোনো নাম নেই। সে মুদির দোকানে সিগারেটের জন্য গিয়েছিল। তখনই কোচিং ছুটি হতে দেখে দৌড়ে সিএনজির সামনে চলে এসেছিল। মাহতাব দেওয়ান এর কড়া আদেশ প্রাপ্তিকে যেন একা ছাড়া না হয়। একে একে সব স্টুডেন্ট কোচিং থেকে বেরিয়ে চলে গেল, কিন্তু প্রাপ্তিকে বের হতে না দেখে খোকন মিয়া প্রচণ্ড চিন্তা হতে লাগলো। আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো প্রাপ্তিকে আসতে না দেখে খোকন মিয়া কোচিংয়ে গিয়ে প্রত্যেকটা রুমে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও প্রাপ্তিকে দেখতে পেল না। কোচিং থেকে নিচে নেমে আসে পাশে প্রত্যেকটা দোকানে অলিতে গলিতে দেখতে লাগলো। কোথাও প্রাপ্তির সন্ধান করে উঠতে না পেরে খোকন মিয়া হতাশ হয়ে পড়ল, নিজেকে ধিক্কার দিতে লাগলো। এখন আমি ছোট সাহেবকে কি জবাব দেবো? আমি কিভাবে প্রাপ্তি মামুনিকে খুঁজে বের করবো? খোদা, তুমি মেয়েটাকে সহি সালামতে রেখে দাও খোদা। ঘড়ির কাঁটাটা ঠক ঠক করতে করতে 12টার ঘরে এসে আটকালো। প্রকৃতিতে যেন কিছুটা নিস্তব্ধতা নেমে এসেছে। কোলাহলটা আগের তুলনায় কিছুটা কমে যাওয়ায় পরিবেশটা বোধ করি থম মেরে গেছে। ফারিস ঢাকা মেডিকেল কলেজের কার্ডিও বিভাগে একটি বিশাল বড় শ্রেণীকক্ষে প্রবেশ করতেই ফারিসকে দেখে সব স্টুডেন্টরা শান্তভাবে উঠে দাঁড়িয়ে পড়ল। ফারিস নিজের ডেস্কের সামনে গিয়ে 2 হাত ভাঁজ করে দাঁড়ালো, তারপর স্টুডেন্টের দিকে দৃষ্টি তাক করলো। Everyone, please take your seats and each one of you should pay attention in class. I do not like unnecessary noise. স্টুডেন্টরা উত্তর করলো। All right, sir. So, let's start the discussion on today's class topic. ফারিসের কথা স্টুডেন্টরা সমস্বরে বলে উঠল। Of course, sir. পুনরায় ক্লাসটা পিনপতন নীরবতায় ছেয়ে গেল। ফারিস কার্ডিওথোরাসিক সার্জারির উপর বেলি অ্যান্ড লিভার শর্ট প্র্যাকটিস অ্যান্ড সার্জারি বইয়ের ইম্পর্টেন্ট টপিকের উপর লেকচার শুরু করলো। তাই ক্লাসের পরিবেশটা কিছুটা নীরবতায় ছেয়ে গিয়েছে মনে হচ্ছে। পিনপতন নীরবতায় কেবল ফারিসের মুখ নিষ্কৃত গম্ভীর গলায় ধারালো পুরুষালী স্বর ভেসে আসছে পুরো ক্লাসরুম জুড়ে। ক্লাসে উপস্থিত সব শিক্ষার্থীরা তা মনোযোগ সহকারে শ্রবণ করছেন। ফারিসের ফোনটা সাইলেন্ট করা ছিল, বিধায় কয়েকবার রিং হয়ে কেটে যাচ্ছে। ফারিস এদিকে কোনো হুঁশ নেই। ফোনটা অবলীলায় ডেস্কের উপর এক সাইডে উপর হয়ে পড়ে আছে। ফারিস মাল্টিমিডিয়া প্রজেক্টরে স্টুডেন্টদের ক্লাস করাচ্ছিলেন, বিধায় ফোনের দিকে তার নজর পড়েনি। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় দুপুর 1টা, লাঞ্চ টাইম চলছে। ফারিস ক্লাস শেষ করে নিজের কেবিনে এসে বসে ফোনটা বের করলো। ফারিস নিজের ফোনটার দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছের ন্যায় চমকে উঠেছিল। ফারিসের ফোনে 15+ মিস কল ভেসে আছে। আবির নামটি জ্বলজ্বল করছে ফারিসের ফোনের ডিসপ্লেতে। ফারিস নামটা লক্ষ্য করে অজানা আতঙ্কে আটকে উঠল। ফারিস দ্রুত আবির নামের লোকটিকে কল ব্যাক করলো। আবির আহমেদ, তিনি হচ্ছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ওসি বা থানার প্রধান। ওসি আবির আহমেদ ফারিসের ছোটবেলার বন্ধু। রিং হওয়ার সাথে সাথে আবির ফোনের কল রিসিভ করে নিল। কল রিসিভ করতেই আবির উদ্বিগ্ন গলায় প্রশ্ন করলো, কোনো সমস্যা? সব ঠিক আছে তো? আরে यार কিছুই ঠিক নেই। ওই বদমাইশটা আজকে ছাড়া পেয়ে গিয়েছে, দেখে বোঝা যাচ্ছে অনেক। তোকে জানানোর জন্য অনেকবার কল করেছি, কিন্তু তুই রিসিভ করিসনি। ফারিস আবিরের কথা শোনার আগে চল শক্ত করে নিল। মুহূর্তেই ফারিসের চোখ মুখ লাল হয়ে উঠেছে। ফারিস তক্ষুনি ডেস্কের উপর সজোরে নিজের হাত মুঠো করে কিল বসিয়ে দিয়ে দাঁড়ালো। শিট, ওই বাস্টারটা ছাড়া পেল কিভাবে?
আবির ফারিসের হুঙ্কার মিশ্রিত বাণীতে স্তম্ভিত হয়ে গেল। রাগ করছিস কেন? এখানে আমার কিছুই করা ছিল না দোস্ত। শতানটা এমপি মোর্শেদ তালুকদারের ভাগ্নে হয়। সেই খাতিরে এমপি নিজেই এসেছিল উকিল নিয়ে নিজের ভাগ্নিকে ছাড়াতে। বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সব সব চেষ্টায় বিফলে গিয়েছে। তাই তোকে জানানো ছাড়া এখন আর আমার কোনো কিছু পথ ছিল না। ফারিসের রাগের চোটে হাতের রগ ফুলে গিয়েছে। ফারিস আবিরের কথায় আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। হট করেই কলটা কেটে দিল। দ্রুত কন্ট্রাক্ট লিস্ট থেকে মাহতাবের নাম্বারটা খুঁজে বের করলো। আন্দালিফ একটা মানুষরূপী হিংস্র হয় না। নারীদের প্রতি তার আচরণ সবচেয়ে নিকৃষ্ট। আন্দালিফের এক কথায় বিকৃত মস্তিষ্কের মানুষ বলা যায়। তার বিরুদ্ধে নারী চোরাচালান এর মতো অনেক অপরাধের নিদর্শন রয়েছে, কিন্তু সে এমপি মুর্শেদ তালুকদারের ভাগ্নে হওয়ায় আর বাবা চাচার নামে তার টাকার জোর বারবার বেঁচে গিয়েছে। এসবের জোরে আন্দালিফ খান শত শত অন্যায় করেও বারবার পার পেয়ে গিয়েছে। ফারিস পুলিশকে অনেক তথ্যাদি জোগাড় করে দিয়েছিল আন্দালিফের বিরুদ্ধে। এছাড়া প্রাপ্তিকে রক্ষা করার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না ফারিস মিছিমিছি প্রাপ্তিকে নিয়ে 2 মাস আগের ঘটনায় এত ভয় পায়নি। সেদিন আন্দালিফ সত্যি প্রাপ্তিদের বাসার আশেপাশে ঘোরাফেরা করেছিল, আর ফারিসকে ইশারা ইঙ্গিতে বুঝিয়েছিল যে সে প্রাপ্তির ক্ষতি করবে, পারলে ঠেকা। ফারিস প্রাপ্তিকে এই অবস্থায় আন্দালিফ নামক দানবটার হাত থেকে বাঁচাতে আবিরের সাহায্যে কঠিনভাবে ফাঁসিয়ে জেলে পুরে রেখে এসেছিল। 2 মাস যাবৎ অনেক প্রচেষ্টার পর আখেরকার আজ শয়তানটা বেরিয়েই পড়ল। ফারিসের কল পেয়ে মাহতাব সাথে সাথে রিসিভ করে নিল। কল রিসিভ হতেই ফারিস কোনো ভনিতা ছাড়া সরাসরি মাহতাব দেওয়ানকে প্রশ্ন করল,